নমস্কার, সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য একটি বিখ্যাত কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা। এই আফ্রিকা কবিতাটি কবি রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কবি এই কবিতাটি রচনা করেছেন আধুনিক কালের একজন শক্তিমান কবি তথা তার শিষ্য অমিয় চক্রবর্তীর অনুরোধে। দেখো, রবীন্দ্রনাথের কলমের স্পর্শ যেখানে সারা বিশ্ব পেয়েছে, সেখানে রবীন্দ্রনাথের কলম থেকে যথেষ্ট দূরে থেকে গেছে আফ্রিকা। আফ্রিকা তাই শিষ্য অমিয় চক্রবর্তী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন যে আফ্রিকা সম্পর্কে কিছু রচনা করার জন্য। প্রিয় শিষ্যের সেই অনুরোধকে উপেক্ষা করতে পারেননি কবি, তাই কবি রচনা করেন তার বিখ্যাত কবিতা আফ্রিকা। যে কবিতাটি রচিত হয়েছে ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির ইথিওপিয়া আক্রমণের পটভূমিকায়। যদিও ইথিওপিয়া আক্রমণ এর পটভূমিতে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই কবিতাটিকে আমরা আমাদের আলোচনার স্বার্থে তিনটি স্তবকে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম অংশের মধ্যে আলোচিত হবে বা আলোচিত হয়েছে, কবি তুলে ধরেছেন আফ্রিকার স্বকীয় অবস্থান। দ্বিতীয় অংশের মধ্যে কবি তুলে ধরেছেন আফ্রিকার উপর সুসভ্য ইউরোপীয়দের শাসন, শোষণ ও অত্যাচার। তৃতীয় স্তবকে আমরা সেই নিউটনের তৃতীয় সূত্র কথা বলতে পারি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মতনই বা তারই ফলাফল স্বরূপ আমরা বলতে পারি আফ্রিকার অত্যাচারিত মানুষের অভিশাপে অভিশপ্ত ইউরোপের করুণ দুর্গতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার তৃতীয় স্তবকে তুলে ধরেছেন। যেহেতু একটি ভিডিওর মধ্যে আলোচনা করলে যথেষ্ট দীর্ঘায়িত হচ্ছে, তাই ছোট্ট ছোট্ট ভিডিও করে আমি আপলোড করব। এই আফ্রিকা কবিতাটি আমি তুলে ধরব তিনটি ভিডিওর মাধ্যমে। তার আগে সকলের কাছে অনুরোধ, আমার আলোচনা যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আপনার সন্তানের উপকারে লাগতে পারে আমার আলোচনা, তাহলে আরো ছাত্রছাত্রীর কাছে সেটা যাতে পৌঁছে যায়, সে কারণে শেয়ার করুন, যত পারবেন শেয়ার করুন। আমি শুরু করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত কবি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কবিতা আফ্রিকা। দেখো, আফ্রিকা কি? পৃথিবীর 7টি মহাদেশের একটি অন্যতম মহাদেশ হচ্ছে আফ্রিকা। আমরা যদি ভূগোলের দিকে চলে যাই, পৃথিবী সৃষ্টির আদি পর্বে পৃথিবীতে একটি মাত্র ভূখণ্ড ছিল, স্থলভাগ একটি। সেই স্থলভাগকে বেষ্টন করেছিল জলভাগ। এটা ভূগোলের একটা অধ্যায়ের মধ্যে আলোচনা করব। স্থলভাগটার নাম ছিল প্যানজিয়া। পরবর্তীকালে মহাজাগতিক বিস্ফোরণে সেই পৃথিবী টুকরো টুকরো হয়ে যায়। আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ ব্যাখ্যা করে দেব ভূগোলের কোনো একটি ভিডিওর মাধ্যমে। সেখান থেকে ধীরে ধীরে আজকের যে মহাদেশগুলো, সেই মহাদেশগুলো সৃষ্টি হয়। তাহলে দেখো, পৃথিবী সৃষ্টির আদি অবস্থায় পৃথিবীর একটি ভূখণ্ড ছিল, সেই ভূখণ্ডের মধ্যেই যুক্ত ছিল আফ্রিকা। পরবর্তীকালে পৃথক হলো। আফ্রিকা কিন্তু এশিয়া এবং ইউরোপের সময় সংযুক্ত ছিল, ইউরোপের সঙ্গে সংযুক্ত ছিল। যে মুহূর্তে ইউরাল পর্বতের সৃষ্টি হলো, ঠিক অনুরূপ সময় আফ্রিকা এবং ইউরোপের মাঝে ভূমধ্য সাগরের সৃষ্টি হলো। ইউরাল পর্বত সৃষ্টির সময় হিন্দুকুশ সুলেমানের সময় আবার লোহিত সাগরের সৃষ্টি হয়েছে। মাঝখানে কিছুটা অংশ স্থলভাগ ছিল। ফার্দিনান্দ লেসেপ্স নামে একজন ফরাসি স্থপতি ইউরোপের সঙ্গে এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ, ইউরোপের সঙ্গে এশিয়া তথা ভারতবর্ষের বাণিজ্যিক যোগাযোগ সুদৃঢ় করার জন্য ওই ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মাঝামাঝি যে জায়গাটা, সে জায়গাটাকে কেটে দিলেন।
খনন করলেন সুয়েজ খাল। ফলে আফ্রিকা সম্পূর্ণরূপে প্রাচী ধরিত্রীর বুক থেকে আলাদা হয়ে গেল। আফ্রিকা হয়ে গেল জলবেষ্টিত। আফ্রিকা চারিদিকেই জলবেষ্টিত। আফ্রিকা একটি মহাদেশ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আলোচ্য কবিতার সূচনায় বিশ্ব সৃষ্টি বা পৃথিবী সৃষ্টি প্রসঙ্গে আধ্যাত্মিক ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কি বলছেন কবি রবীন্দ্রনাথ? বলছেন, দেখো, যে আমরা মনে করি যখনই যা কিছু সৃষ্টি হয়, সৃষ্টি করেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা। রবীন্দ্রনাথ তো সেই কথাটাই বলছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত মানে চঞ্চল, উদ্ভ্রান্ত যার দিক বিদিক কোনো জ্ঞান শূন্য, একদম কোনো দিকেই কোনো মানে যার কোনো হদিশ নেই, মানে যার কোনো দিকেই যার কোনো ঠিক নেই, সেই উদ্ভ্রান্ত আদিম যুগে, সৃষ্টির আদিকালে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তুষ্ট, স্রষ্টা মানে সৃষ্টিকর্তা, যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন। আসলে সৃষ্টিকর্তা বিশ্বকে সৃষ্টি করে তিনি স্থির থাকতে পারেননি, তিনি উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন। তিনি উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন, নিজে অসন্তুষ্ট হয়ে পড়েছেন। কেন অসন্তুষ্ট হয়ে পড়েছেন? নিজের সৃষ্টির প্রতি সন্তুষ্ট থাকতে না পেরে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে পড়েছেন, উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম মানে সৃষ্টির আদিকালে স্রষ্টা কেন উদ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন? স্রষ্টা উদ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন কেন? নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি উদ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন। কি করেছিলেন? নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টি বলতে গেলে পৃথিবী। তাহলে পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবী তার নতুন সৃষ্টি, সেই নতুন সৃষ্টিকে তিনি বারবার বিধ্বস্ত করছিলেন। নতুন সৃষ্টিকে তিনি বারবার বিধ্বস্ত করছিলেন। তাহলে দেখো, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। কে নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করছিলেন? সৃষ্টিকর্তা। কারণ দেখো, একজন শিল্পী যখন তার শিল্প সৃষ্টি করেন, যতক্ষণ পর্যন্ত শিল্প সৃষ্টিটা তার মনের মতো না হয়, তিনি সেটা ভাঙা গড়ার কাজ করেন। তাহলে এখানে সেই সৃষ্টিকর্তা হচ্ছেন সেই শিল্পী। তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো, তোমরা যখন একটা ছবি আঁকো, জীবন বিজ্ঞানের ছবি আঁকছো বা ভূগোলের ছবি আঁকছো বা জ্যামিতি করছো, তোমাদের মনের মতো যতক্ষণ না হবে, পেন্সিল দিয়ে আঁকছো আবার দিয়ে মুছছো, পেন্সিল দিয়ে আঁকছো আবার দিয়ে মুছছো, মনের মতো যতক্ষণ না হবে, এটা কিন্তু হতেই থাকে। ঠিক তেমনই সৃষ্টিকর্তা যেদিন বিশ্বকে সৃষ্টি করেছিলেন, নিজের সৃষ্টির প্রতি তিনি সন্তুষ্ট থাকতে পারেননি। তিনি কি করেছিলেন? বারবার বিধ্বস্ত করেছিলেন। পৃথিবীর রূপ বারবার পরিবর্তন ঘটিয়েছিলেন। দেখো, পৃথিবী সমগ্র স্থলভাগ একসঙ্গে যুক্ত ছিল, তারপরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তার পরবর্তীকালে আবার প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হলো, অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে সরে যাওয়ায়। মধ্যবর্তী ভাগে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হলো, উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে আসায়। লোহিত সাগর, ভূমধ্যসাগর মাঝখানে সৃষ্টি হয়, আফ্রিকাটা দক্ষিণ দিকে চলে এলো। তাহলে দেখো, নতুন সৃষ্টিকে তিনি বারবার বিধ্বস্ত করছিলেন। যে পৃথিবীর সৃষ্টির পর পৃথিবীর যে রূপ, সেই রূপ নিয়ে তিনি সন্তুষ্ট থাকতে পারেননি। তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে কার? তার মানে কার? সৃষ্টিকর্তার। তাহলে সৃষ্টিকর্তা নতুন সৃষ্টি করে তিনি সন্তুষ্ট থাকতে পারেননি। যেদিন বারবার তিনি চঞ্চল হয়েছিলেন, তার সেই ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু মানে হাত, রুদ্র মানে চঞ্চল, সমুদ্র তরঙ্গ সবসময় দেখবে উপকূলের দিকে আছড়ে পড়ে, যে কারণে চঞ্চল। রুদ্র রাগান্বিত, রেগে যেন টং হয়ে থাকে সেই সমুদ্র। তাহলে রুদ্র সমুদ্রের বাহু মানে কি? দুটো বর্ধিত অংশ, একদিকে ভূমধ্যসাগর আর একদিকে লোহিত সাগর। এই দুটোকে দেখো, দেখলে পরে মানচিত্রে দেখো, মানচিত্র যদি নাও থাকে, ভূগোলের বাড়িমণ্ডলের চ্যাপ্টারে পৃথিবীর মানচিত্র আছে, সেখানে আফ্রিকার উপরের দিকে দেখা, একদিকে ভূমধ্যসাগর, একদিকে লোহিত সাগর। তাহলে সেই রুদ্র সমুদ্রের বাহু কি করলে? প্রাচী ধরিত্রীর বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা। এই যে প্রাচী ধরিত্রী, পৃথিবীর বুক থেকে, সুসভ্য পৃথিবীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। দিয়ে কি করলো? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি কথার অর্থ কি? বনের প্রতি সম্বন্ধ তৎপুরুষ। আবার বনস্পতি সন্ধি কিন্তু বনযুক্ত পতি। এটা স আছে বলে বিসর্গ সন্ধি হবে তা কিন্তু নয়, এটা নিপাতনে সিদ্ধ সন্ধি। তাহলে ছিনিয়ে নিয়ে গেল। কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে। কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। দিয়ে কি করলো? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় বড় বড় বৃক্ষাচ্ছাদিত। আফ্রিকা হলো দেখো বড় বড় বৃক্ষাচ্ছাদিত, বৃক্ষ দ্বারা আবৃত। ফলস্বরূপ আফ্রিকা পরিণত হলো কৃপণ আলোর অন্তঃপুরে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন।
আফ্রিকাকে কেন কৃপণ আলোর অন্তঃপুর বলা হয়েছে? এইটের ভূগোলে পড়েছিল আফ্রিকা মহাদেশ। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? আফ্রিকা বড় বড় বৃক্ষাচ্ছাদিত চিরহরিৎ বৃক্ষের বনভূমি, সবচেয়ে ঘন বনভূমি সেখানে অবস্থান করেছে, জাইরে বা কঙ্গো। তাহলে সেই বনভূমির অভ্যন্তরে সূর্যের আলোক প্রবেশ করতে পারে না, যে কারণে আফ্রিকা চির অন্ধকারাচ্ছন্ন। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। আফ্রিকা কেন কৃপণ আলোর অন্তঃপুর? ওই বড় বড় পত্রযুক্ত যে বৃক্ষ তাকে ভেদ করে সূর্যের আলোক প্রবেশ করতে পারে না বলে কৃপণ আলোর অন্তঃপুর। আবার দেখো, আধুনিক বিশ্ব যেখানে শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতির দিক দিয়ে তরতরিয়ে এগিয়ে চলেছে, সেখানে আফ্রিকা থেকে গেছে চিরবঞ্চিত। আফ্রিকা আধুনিক শিক্ষা দীক্ষা, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার আলোকের কাছাকাছি আসতে পারেনি। তাই আফ্রিকা কৃপণ আলোর অন্তঃপুর। তাহলে আফ্রিকাকে কৃপণ আলোর অন্তঃপুর দুটো কারণে বলা হচ্ছে। একটা, বড় বড় বৃক্ষাচ্ছাদিত বলে আফ্রিকার মধ্যে সূর্যের আলোক তেমন প্রবেশ করতে পারেনি বলে আফ্রিকা কৃপণ আলোর অন্তঃপুর। আবার আধুনিক শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি থেকে যথেষ্ট দূরে কিন্তু আফ্রিকা। সেখানে বলতে গেলে কোথায়? ওই রুদ্র সমুদ্রের বাহুবেষ্টিত বনস্পতির নিবিড় পাহারায় ঘেরা আফ্রিকা, সেখানে নিভৃত মানে একাকী অবকাশে একাই অবস্থান করছে। একা থাকা তো সবচেয়ে কঠিন কাজ না। একাকী অবকাশে সংগ্রহ করছিলে তুমি দুর্গমের রহস্য। কোথায় দুর্গমতা? আফ্রিকার জল, আফ্রিকার স্থল, আফ্রিকার অন্তরিক্ষ, সব জায়গায় কিন্তু দুর্গমতা। কিরকম দুর্গমতা দেখো, আফ্রিকার মধ্যে অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা। আফ্রিকার মধ্যে অবস্থান করছে পৃথিবীর ভয়ঙ্কর মরুভূমি কালাহারি। ভয়ঙ্কর রূপ লক্ষ্য করা যায় কালাহারির মরুদ্যানে। আফ্রিকার মধ্যে অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে গভীর অরণ্য কঙ্গো বা জাইরে। আমাজন দক্ষিণ আমেরিকা, সেটা বড় কিন্তু অত ঘন নয়। আমাজনের অভ্যন্তরে মানুষ পৌঁছে গেছে, কিন্তু কঙ্গোর অভ্যন্তরে এখনো মানুষ পৌঁছতে পারেনি। কঙ্গোর অভ্যন্তরে পিগমি বলে এক প্রাচীন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। প্রাচীন সম্প্রদায়ের মানুষ যারা এখনো গাছের ডালে বসবাস করে, কাঁচা মাংস খায়, গাছের চামড়া, গাছের ছাল, পশুর চামড়া তারা পরিধান হিসেবে ব্যবহার করে। সভ্যতার কোনো আলোয় প্রবেশ করেনি। আফ্রিকার মধ্যে অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান আল জিজিরাও। আফ্রিকার মধ্যে অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। সবকিছু আফ্রিকার মধ্যে, জল, স্থল, অন্তরিক্ষ, সব জায়গাতেই আফ্রিকার যেন দুর্গমতা। তাই কবি বলছেন, সেখানে একাকী অবস্থান করে সে কি করছিল? সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত, জল, স্থল, আকাশের দুর্বোধ্যতা। আসলে এরকম কেমন হয়েছে? আসলে সেখানে প্রকৃতির দৃষ্টি মনে হয় অতীত, প্রকৃতির দৃষ্টি পড়েনি। আর প্রকৃতির দৃষ্টি অতীত। জাদুমন্ত্র বলতে গেলে অলৌকিক কোনো মন্ত্র, যে মন্ত্র বলে কোনো অলৌকিক সাধন, অলৌকিক কাজ করা হয়, তাকে বলা হয় জাদুমন্ত্র। তাহলে প্রকৃতির দৃষ্টি অতীত, জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এখানে একটা শব্দ মনে রেখো, চেতনাতীত। এই চেতনাতীত শব্দ প্রয়োগ করে কবি আফ্রিকার মধ্যে মানবী সত্তার প্রকাশ ঘটাতে চেয়েছেন। তাহলে প্রকৃতির দৃষ্টি আফ্রিকার মধ্যে পড়েনি। যদি দৃষ্টি প্রকৃতির পড়তো, তাহলে প্রকৃতির মধ্যে এত প্রতিকূলতা থাকতো না। সবচেয়ে বড় মরুভূমি, সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমি, সবচেয়ে ঘন বনভূমি, সবচেয়ে উষ্ণতম স্থান, সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা, এত কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণ কি? ওই যে ভয়ঙ্করতা ভীষণ, আফ্রিকার জল, স্থল, অন্তরিক্ষে সব জায়গায় যে ভয়ঙ্করতা, তাকে বিদ্রুপ করছিলে ভীষণ। কিভাবে? বিরূপের ছদ্মবেশে। আফ্রিকার রূপই তো বিরূপ, স্বরূপ নয়। আফ্রিকার রূপ হচ্ছে বিরূপ। সেই বিরূপের ছদ্মবেশে সে শঙ্কাকে, ভয়কে হার মানাতে চেয়েছিল। কেমন ভাবে? একটা ভয়ঙ্করতাকে তখনই হার মানানো সম্ভব যখন নিজে ভয়ঙ্কর রূপ ধারণ করে। শান্ত কোমল রূপে কখনোই কোনো ভয়ঙ্করতাকে হার মানানো যায় না। একটা পাগলা কুকুর যখন ঘ্যাও 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 করতে করতে আমাদের দিকে তেড়ে আসে, আমরাও কিন্তু তাকে রুখে দাঁড়াই, তবেই কিন্তু সে আমাদের দেখে পালিয়ে যায়। শান্তভাবে থাকলে কখনোই চলবে না। যে আমার প্রতি যখন আক্রমণ নেমে আসছে, আমাকেও কিন্তু সেরকম আক্রমণাত্মক হতে হবে। আফ্রিকার প্রকৃতি কিন্তু আফ্রিকার উপরে বিরূপ। ঠিক সেই বিরূপ প্রকৃতিকে, ওই যে শঙ্কাকে সে হার মানাতে চেয়েছিল। কেমন ভাবে? আপনাকে উগ্র করে, নিজেকে উগ্র করে। কিসের মধ্যে? বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদ হচ্ছে যুদ্ধের বাজনা।
আসলে এটা কবি রবীন্দ্রনাথের এক অনন্য ভাবনা। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী অংশ আগামীকাল আপলোড করা হবে। নমস্কার।